আর এই ঘটনার পর এতগুলো দিন কেটে গিয়েছে, তারপর উত্তরবঙ্গ কেমন আছে, এই মুহূর্তের পরিস্থিতি কি, উদ্ধার কাজ কি হচ্ছে, এই সমস্ত কিছু জানবো। সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি রাজা সাহা। রাজা, একেবারে 7 দিন তুমি সেখানে রয়েছো, এই মুহূর্তে ছবি ঠিক কি, ত্রাণের কি পরিস্থিতি, যেখানে খাবার পৌঁছচ্ছে না আমরা জানি, এই মুহূর্তে সেখানে তুমি কি উপস্থিত হয়েছো, কি ছবি রাজা? একেবারে শিলাদিত্য, সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ। আমি এই মুহূর্তে একেবারে দলবাড়িতে আছি। আমি ঠিক এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি, গত রবিবার দিন মাথার ওপর থেকে বইছিল জল। এই যে গ্রামের মানুষগুলো দেখতে পাচ্ছ, সহায় সম্বলহীন, তারা সব কিছু হারিয়ে ফেলেছে। বৃদ্ধা মা, তারা প্রত্যেকে সব হারিয়েছেন। মা, কতটা জল ছিল এখানে? এখানে এক খারা জল। আমি পালিয়ে যাচ্ছি, ওই যে কলার না ভুড়া বানিয়ে আমার ছেলে আমার ভাস্তা এইখানে নিয়ে আসছে। টাওয়ারে ওইখানে, আজ যে সোলারে ওইখানে ছিলাম, বাড়িতে সবকিছু ভেসে গিয়েছে, সব ভেসে গেছে। শিলাদিত্য, তোমাকে বলি যে এই গ্রামের অসহায় মানুষগুলোর জন্য এখানে কমিউনিটি কিচেন শুরু হয়েছে। এই কমিউনিটি কিচেন, এই শব্দটার সঙ্গে আমরা পরিচিত হয়েছিলাম সেই 2020 সাল, যখন একেবারে মহামারী করোনা আঘাত করেছিল। কমিউনিটি কিচেন চলতো একেবারে পাড়ায় পাড়ায়। এই মুহূর্তে কমিউনিটি কিচেন চলছে, তুমি দেখতে পাচ্ছ। গ্রামেরই এক যুবক অমল, তিনি এই কমিউনিটি কিচেনে রান্না করছেন, সকলে মিলে রান্না করছে এখানে। অমলবাবু, বলছি যে আজকে কি রান্না হচ্ছে? আজকে মুসুর ডাল আর সয়াবিন, আলু আর এসে তোমার কোয়াশে একটা সবজি। প্রায় 300 পরিবারের জন্য এখানে রান্না হচ্ছে। হ্যাঁ, প্রায় 300 পরিবারের জন্য এখানে, আর মানুষ হচ্ছে 800 বেশি হবে, 800 বেশি মানুষ। গত রবিবার দিন যখন জল ঢোকা শুরু করলো একেবারে সকাল 6:30টার পর থেকে, কি অবস্থা ছিল সেই সময়? আশঙ্কাজনক, আর কি বলবো, দুঃখের কথা। আমাদের এখানে যে হুড় করে জল আসছে, আমার মাকেও আমি বাঁচাতে পারলাম না। আমার 20 মিটার মা পিছনে ছিল, আমি সামনে ছিলাম। মাকে বলতেছি, মা এদিকে আয়। মা বলতেছে, এত দূরে এত জলের মধ্যে আমি যাইতে পারবো না বাবা, তুমি ওইদিকে নাইলের ওইদিকে চলে যা, আর আমি একটা জলের ট্যাঙ্কি আছে, আমি এইদিকে চলে যাচ্ছি। মাকে তখনই বললাম, মা তুমি তাড়াতাড়ি জলের ওইখানে চলে যাও, জলের ট্যাঙ্কির কাছে চলে যাও, আর আমি লাইনের ওইদিকে উঠি। এরকম দুঃখজনক দিনে আর না হয়, এরকম দুঃখজনক আমার বহুত কান্না এসে গেছে, থাকতে পারি না। মাকে মনে হয় আর হারাইলাম। উপরে গিয়ে অনেক চিৎকার করছি, উপরে গিয়ে আমি আইসি স্যারকে ফোন করছি। এই লাইনের যে টাওয়ার ছিল স্যার, এই লাইনের টাওয়ারটাকে শর্ট হওয়ার পরিস্থিতি ছিল, ট্রান্সমিটার ডুবে গেছে। এমার্জেন্সি করে আমার আইসি স্যারকে ফোন করছি। আইসি স্যার বলছে, দাঁড়াও অমল, আমি 5 মিনিটের মধ্যে লাইনটা বন্ধ করে দিচ্ছি, তুমি এক কাজ করো, এমার্জেন্সি বোর্ডে আমরা ব্যবস্থা করতেছি। পুলিশ প্রশাসনের অনেক সহযোগিতা পাইছি। যেদিন থেকে আমাদের বন্যা স্যার, সেদিন স্যার পুলিশ প্রশাসন আমাদের সাথেই রাত দিন খেটে যাচ্ছে। পুলিশ প্রশাসন আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই, আমাদের সাথে আছে আমাদের রামমোহন দা, বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই। আমি তোমাকে দেখাচ্ছি এই মুহূর্তে মা কি অবস্থা ছিল সেই সময় গত রবিবার। আপনার বাড়িতে তো একজন প্রতিবন্ধী ছেলে আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে সকালে যে উঠিছি না, উঠিয়া এই কিচ্ছু খাওয়া দাওয়া করি নাই, জলটা যে আইসেছে ওদিক থেকে এই যে ঢেউয়ের মতন করি খাড়ায় খাড়ায় জল আইছে, আর কিচ্ছু কাগজ টাগজ কিচ্ছু নিবা পারো নাই। মুই এই যে একটা ছাগল ভাসি গেছে, ছাগলটা কোলার নিয়ে এই দিয়ে লাইন দিয়ে ওই যে গেটের মধ্যে গেছি, গেটোতে আসিনি। যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটাকে একেবারে জলের তলায় ছিল। হ্যাঁ হ্যাঁ, তলত স্যার, আমরা খালি মানছিলে আসি, আর আমার ঘর গিলে আছে, আমার কিচ্ছু নেই। অর্থাৎ তুমি বুঝলে যে মানুষগুলো আছে আর তাদের ঘরের কিছু কিছু অবশিষ্ট আছে, আর ঘরের ভেতরে যা যা সম্পদ ছিল সব শেষ হয়ে গেছে। শিলাদিত্য, আমরা যে যে গ্রামে পৌঁছচ্ছি, তোমাকে বলি যে সেখানে সর্বত্র ধ্বংসের ছবি দেখছি। জল ঢাকার জল এই গোটা এলাকাকে যেভাবে প্লাবিত করেছিল, জল নেমে গেছে বটে, গোটা এলাকার কঙ্কালসার চরিত্র এই মুহূর্তে সামনে বেরিয়ে আসছে। কোনো মানুষ তাদের শেষ জমিয়ে রাখা টাকা সেটাও হারিয়েছে, পরনের কাপড় থেকে শুরু করে নথি সব কিছু জলে ভেসে গিয়েছে। এই মানুষগুলো আবার সেরে উঠতে চায়, ঠিক আগে যেমন ছিল ঠিক সেইভাবে থাকতে চায়। শিলাদিত্য, রাজা, তুমি আমাদের সঙ্গে থাকো। তুমি যে কথা বললে যে ধ্বংসের ছবি, হাহাকার, সেই ছবিটা আরও একবার তোমার মাধ্যমে আমরা সিএনএ দর্শকদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তুমি একটু আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যে জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে ডক্টর আশফাকুল্লাহ নাইয়া, তারাও টিম নিয়ে উপস্থিত হয়েছে এবং তারা উদ্ধার কাজে হাত বাড়িয়েছেন, সঙ্গে চিকিৎসা করছেন। তাদের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে ডক্টর আশফাকুল্লাহ নাইয়ার বক্তব্য শোনাবো।
বার জায়গা নিয়ে বারবার গভর্নমেন্টকে সমালোচনা করতেও ভালো লাগে না। তারপর আমরা বলছি যে এই বেসিক জিনিসগুলো মানুষ কিন্তু ডিজার্ভ করে। কোনো কাউকে ঢোল বাজিয়ে বলতে হয় না আমি এই করেছি সেই করেছি, এটা খুব ডিজার্ভ করে বেসিক মানুষ। যে কখনো কোনো বিপদ হলে গভর্নমেন্টের এর জন্য আলাদা টিম থাকে, রিলিফ টিম থাকে, এর জন্য আলাদা আপনার এমার্জেন্সি ব্যাটালিয়ন থাকে, ফান্ড থাকে। এটা এরকম নয় যে আপনাকে ওই ত্রাণ জোগাড় করে দিতে হবে। গভর্নমেন্টের ফান্ড, এমার্জেন্সি রিলিফ ফান্ড থাকে, জায়গাগুলো মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থাকে। সেই সব জিনিসগুলো যদি এই সময় ব্যবহার না হয় তো কবে ব্যবহার হবে? এদেরকে মিনিমাম এই মহিলাদের যে জায়গাগুলো আলাদা করে সেন্সিটাইজ আমি করছি না, কিন্তু এগুলো খুব বেসিক জিনিস। রাজা, আরও একবার তোমার কাছে আমরা চলে যাব এবং যেটা জানতে চাইবো, যেটা তুমি ঘুরে দেখাচ্ছ আর কি, যে হাহাকার, যে দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়েছে এবং তারই সঙ্গে মানুষের প্রতিক্রিয়া হয়তো বলার মতো ভাষা তাদেরও নেই। রাজা, দেখো, একেবারেই তোমাকে যেমনটা বলছিলাম, এখন একসঙ্গে সকলে মিলে রান্না করছেন, সকলে মিলে একসঙ্গে 300 পরিবার খাওয়া দাওয়া করবে, কিন্তু এই খাওয়া দাওয়ার মধ্যে কখনো আনন্দ নেই। এই খাওয়া দাওয়ার মধ্যে একটা হতাশা কাজ করছে, আগামীকাল খাবার কে দেবে। যদিও তোমাকে বলি যে কমিউনিটি কিচেন চালাবার জন্য ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং একই সঙ্গে তোমাকে জানাই যে স্থানীয় তৃণমূল নেতৃত্ব যারা রয়েছেন তারাও কিন্তু দায়িত্ব নিচ্ছেন। কিন্তু দেখুন, এই প্রত্যেকটি মানুষের চোখে এই মুহূর্তে একটা উৎকণ্ঠা কাজ করছে, তার কারণ তারা সহায় সম্বলহীন, তাদের শেষ রক্তবিন্দু সবটা হারিয়ে ফেলেছে। বাবা, আপনি কি বলবেন? একেবারে কিছুই আর নেই। আমাদের বাড়িতে আরেক কিছু, যাই হোক, আমাদের মানুষ সবাই আমাদের মারা যায়নি, আমরা এটাই ধন্যবাদ। জিনিসপত্র কেউ মারা যায়নি, এটা আপনাদের কাছে বড় বিষয়। বড় বিষয়, কিন্তু কিছু কোনো জিনিসপত্র অবশিষ্ট আর নেই, কোনো অবশিষ্ট নেই, সব জলে তলে। হঠাৎ করে জল উঠল। আমরা তো ওই রাস্তা যাইতে যেতে আর দ্বিতীয় আসতেই পারিনি, 5 মিনিট এইভাবে আমরা ছিলাম এখানে। যেভাবে জল ঢুকছিল, কখনো কি মনে হচ্ছিল যার আর এভাবে টিকে থাকা যাবে না? বাড়িতে আমার যে অর্ধরমণি, সেও মানে রসুন, তাই তাকে বাঁচার জন্য আমি পিছিয়ে নিয়ে গেছি। অর্থাৎ শিলাজিৎ, তো তুমি বুঝতে পারছো মানুষগুলোর কথা, যে আপনার বাড়ির কি অবস্থা? না, ওই একই না অবস্থা, সবারই কিছুই নেই। করবেন এবার যেটা আগে যেমন থাকিস মনে হয় চাই ভালোটা নিচ আছে বলে, আগে যেমন থাকিস এখানে এলা কী করে খাবো? দিন মজুরি করে খাই, কিছু করে পাচ্ছি না। মেয়েটাকে ধরি ভাগে গেছি, ছেলেটা যাওয়ার পারেনি, মোড়ে স্বামীটাও যাওয়ার পারেনি। এখানে জলের ইয়েতে থাকছি। এইখানে ছিলাম, ওই যে সোলারে এইখানে ছিলাম। আমার ভাসতে, আমার ভাই, আমি, ওই যে পাড়ার একটা ভাই, একটা হাউস, ওইখানে ছিলাম। দেখো, প্রতিটা মানুষ, তুমি যে মানুষদেরকে দেখছো এই মুহূর্তে দলবাড়িতে রয়েছে, তারা প্রত্যেকটা মানুষ কার্যত জীবন যুদ্ধে একেবারে নতুন জীবন পেয়েছেন। তার কারণ যেভাবে জল ঢুকছিল, তারা যেভাবে আমাদের কাছে বর্ণনা দিচ্ছেন, আমরা যে ছবি, ধ্বংসের ছবি দেখতে পাচ্ছি শিলাদিত্য, এই প্রত্যেকটা মানুষের হয়তো আজকে বেঁচে থাকার কথা ছিল না। তার কারণ জল বিপদসীমার উপর দিয়ে বইছিল। জলঢাকা নদীর জল, একেবারে লাল সতর্কতা জলঢাকা নদীতে দেওয়া হয়েছিল, সেই জল ঢুকে একেবারে ধ্বংস করে দিয়েছে একের পর এক ব্লক, একের পর এক গ্রাম। পরনের কাপড় থেকে শুরু করে শিক্ষা সামগ্রী, এমনকি প্রয়োজনীয় চিকিৎসার কাগজ, সব কিছু হারিয়েছে এই গ্রামের মানুষজন। প্রশাসনের তরফ থেকে খোঁজ নিতে আসছেন বটে, কিন্তু সঠিকভাবে সঠিক ত্রাণ সব কিছু আবার পুনরায় কবে পুরনো দিনের মতো ঘর বাড়ি দাঁড়াবে, আবার কবে মাথার উপর একটা পাকা ছাদ আসবে, এই চিন্তাই এই মুহূর্তে করছেন এই দলবাড়ি এলাকার মানুষজন। শিলাদিত্য, ধন্যবাদ রাজা। রাজা এই মুহূর্তে যে ছবি তুলে ধরলো, 7 দিন কেটে যাওয়ার পর পরিস্থিতির অনেকটা পরিবর্তন হয়েছে যদিও, অর্থাৎ উদ্ধার কাজ, সঙ্গে খাওয়া দাওয়া, পোশাক, সব কিছুর ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু তারই সঙ্গে তারা যে কতটা অসহায় এখনও অনেকে, দলবাড়ির ছবি এই মুহূর্তে রাজা তুলে ধরলো, সেই ছবি কিন্তু বলে দিচ্ছে সে কথা। আর এবারে আমরা যেদিকে নজর রাখবো, বন্যপ্রাণও কিন্তু এর আওতায় পড়েছে। অনেক মৃত্যু হয়ে গেছে, যদিও উদ্ধার কাজের পর্ব চলেছে। সে বিষয়ে বিস্তারিত তথ্য আমাদের প্রতিনিধির প্রতিবেদন অবশ্যই করে তুলে ধরবো, কিন্তু তার আগে রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা তিনি কি বলেছেন টেলিফোনে আমাদেরকে সিএনকে এক্সক্লুসিভলি শোনাবো। ইতিমধ্যেই উত্তরবঙ্গে
জঙ্গলের একটা বিশাল অংশে বিশেষ করে বন্য প্রাণী খুবই ক্ষতিগ্রস্ত, অনেকের মৃত্যু পর্যন্ত হয়েছে, উদ্ধার কাজও হচ্ছে। উদ্ধার কাজে এই মুহূর্তে বনমন্ত্রক কতটা তৎপর? আমাদের দপ্তরের কর্মীরা যেখানে যেখানে খবর পাচ্ছে, লোকাল পাবলিকও আমাদের সাথে ভালো কোঅপারেশন দিয়ে কাজ করছে এবং আমরা তৎপর। এখন নদীগুলোতে একটু জল কমেছে, আমাদের কাছে কিছু কিছু জায়গা থেকে যে খবরগুলো মানে আসছে, এখনো পর্যন্ত 2টো রাইনো মারা গেছে, অনেকগুলো হরিণ মানে 11-12টা এখনো পর্যন্ত, আরো সেটা বাড়তে পারে, 5টা মতো বাইসন মারা গেছে। এবং আমাদের দপ্তরের যারা কর্মীরা আছে তারা কিন্তু 24 ঘন্টা ডিউটি করছে। আমরা ঠিক এই প্রসঙ্গে জানার চেষ্টা করব, একদিকে উদ্ধার, অপরদিকে বন্য প্রাণীর কি অবস্থা, সমস্ত কিছু নিয়ে একটা বিরতির পর সঙ্গে থাকুন। পরিবেশের কি অবস্থা তারই সঙ্গে বন্য প্রাণের কি পরিস্থিতি আপনাদেরকে জানাবো। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে পরিবেশবিদ সৌমেন্দ্র মোহন ঘোষ রয়েছেন। সৌমেন্দ্র মোহন বাবু, 1 সপ্তাহ হয়ে গেছে পুরো ঘটনা, তারপর 7 দিন কেটে গিয়েছে। আপনার কি মনে হচ্ছে উত্তরবঙ্গের পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হতে কতটা সময় লাগতে পারে? স্বাভাবিক তো হবে, আর হয়তো 10-15 দিন সময় লাগবে, কিন্তু যে কোনো মুহূর্তে আবার অস্বাভাবিক হয়ে যেতে পারে। কারণ এই পাহাড়ি জায়গাতে 2টো জিনিস মাথায় রাখতে হয়, একটা হচ্ছে নদী খাত আর একটা হচ্ছে পাহাড়ের যে ঢালু অংশ, সেই দুটো। এখন কথা হচ্ছে আর একটা, তুমি যেটা বললে যে বন্য প্রাণী সংরক্ষণ মানে জঙ্গল, তাহলে নদী, পাহাড় আর জঙ্গল। আমি যদি প্রথমটা দিয়ে শুরু করি, নদী যে রিভার বেড আছে বা নদী খাত আছে, এই যখন প্লাবন হলো, যে প্লাবিত এলাকা যেখানে ওয়াটারমার্ক পৌঁছালো, জলের চিহ্ন যে এলো, সেইখানে কাউকে বসতে না দেওয়া। এখন অবিলম্বে যেটা করতে হবে, যত অব্দি আমাদের বন্যার জল পৌঁছেছিল সেইখানে যেন আর কেউ না বসতে পারে, না বসতি স্থাপন করতে পারে, না ব্যবসা বাণিজ্য করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে রিভার রেগুলারিটি জোনের নিয়ম হচ্ছে যে বাফার জোন, নদীর যতখানি অব্দি ফ্লাড এরিয়া মানে ওয়াটার রিচ করছে, তার থেকে 200 মিটারের মধ্যে, আরো 200 মিটারের মধ্যে মানে নদীর পাড়ে যতক্ষণ অব্দি পৌঁছানো বন্যার জল, তার আরো 200 মিটার পরে সেইখানে আর যেন কোনো লোক না থাকে বা কোনো যেন উন্নয়নমূলক কাজ কিছু না হয় বা কোনো নির্মাণ কাজ না হয়। এটা হচ্ছে নদী খাত আর নদীর বিছানা মানে রিভার বেড যেটা বলছি। দ্বিতীয়টা আসছে পাহাড়ের অংশ, পাহাড়ের যে ঢালু অংশ আছে, আমরা বলি যেটা 21 ডিগ্রি স্ল্যান্টিং আছে ঢালু অবস্থায়, সেইখানে যেন কোনো হোটেল বা কোনো রকম ব্যবসা বাণিজ্য না হয় পাহাড়ের ঢালু অংশে। কারণ যে কোনো সময় যখনই বৃষ্টিতে মাটি নরম হয়ে যাবে, তখন পাহাড়টা নরম হয়ে গেলে তার উপর থেকে পাথরগুলো ধসে আসতে পারে। সৌমেন্দ্রবাবু, একটুখানি আটকাচ্ছি আপনাকে। রাজ্যের বনমন্ত্রীর বক্তব্য একটু আগে তুলে ধরেছি, তিনিও বলছেন উদ্ধার কাজের চেষ্টা করা হচ্ছে। বন দফতরের আধিকারিকের বক্তব্য রাজীব দে ইতিমধ্যেই ফোনে পেয়েছে সিএনএ তরফ থেকে, ঠিক কি বলেছেন তিনি শোনাবো। উদ্ধার মানে জীবন্ত উদ্ধার, তো জীবন্ত উদ্ধার বেশ কিছু হয়েছে, এখন আমাদের কাছে কাউন্টও নাই। তাও ধরুন 6-7টার মতো বাইখানের বাচ্চা, তারপরে 7টা মতো হরিণ, ঠিক আছে, আর বুনো শুয়োর কিছু উদ্ধার করা হয়েছে, অ্যারাউন্ড ওটাও 5-6টা, আর এদিকে 4-5টা শুয়োর ছিল, সেগুলো আমরা পেয়েছি। এই প্রসঙ্গে সৌমেন্দ্র মোহন বাবু আপনার কাছে আসবো, সঙ্গে জানিয়ে দিই যে আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের অপর প্রতিনিধি ঝিলম দেব রয়েছে। ঝিলম আজকে সকাল থেকে সেই ছবি তুলে ধরেছে দর্শকদের সামনে, বন্যপ্রাণীদের উদ্ধার করা হচ্ছে, বন দফতরের কর্মীরা কাজ করছে। ঝিলমের সঙ্গে আমরা সরাসরি কথা বলবো। সৌমেন্দ্র মোহন বাবু, আমার শেষ প্রশ্ন আপনার কাছে থাকবে, এই যে একটা ক্ষতি হয়ে গেল উত্তরবঙ্গ মানেই আমরা জানি প্রকৃতির অফুরান শোভা, এই যে ক্ষতি মানুষ হিসেবে সেই যে দৃশ্যপট পরিবর্তন সঙ্গে এতগুলো মানুষের প্রাণহানি হয়ে যাওয়া, এটা কতটা আঘাত দিচ্ছে আপনাকে? যেমন মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে ম্যানমেড বন্যা, তাই ক্ষতিটাও ম্যানমেড, মানে ইচ্ছে করে যদি বেআইনি স্থাপন করা হয় নদীর ধারে এবং বন্যপ্রাণ সংরক্ষণে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন একে বুড়ে আঙুল দেখিয়ে যা রুলস রেগুলেশন আছে, অর্থাৎ মন্ত্রী মশাই রেগে যাবে
কোনো আমাদের নর্থ বেঙ্গলের উত্তর বাংলায় কোনো বনে সংরক্ষণে কোর এরিয়া, যেটা আমরা বলি কোর এরিয়া কিছুই নেই। কোর এরিয়া নেই বলেই আমাদের যা কিছু বন্য প্রাণী তারা বাইরে চলে আসে, এবং যেভাবে গাছ কাটা হয়েছে এবং চোরা কারবারিরা যেভাবে ধ্বংস করেছে গাছ কেটে, মানে আমরা যাকে বলি যে ডিফরেস্টেশন করেছে, তো তার ফলে কি হয়েছে যে সংরক্ষণ জায়গাটা সেটা নষ্ট হয়ে গেছে। সৌমেন্দ্রমোহন বাবু, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে প্রকৃতির ভারসাম্য রক্ষা করার যে দায়িত্ব সামগ্রিকভাবে হয়তো সকলের নেওয়ার দরকার ছিল, সেই জায়গাটা কি করে ফিরিয়ে আনা যাবে সেই প্রশ্নটা রয়ে যাচ্ছে। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই পুরো বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমরা একটু সরাসরি চলে যাব ঝিলম দেব। ঝিলম আমাদের সঙ্গে রয়েছে। ঝিলম, এক তো 7 দিন ধরে তুমি পুরো পরিস্থিতি, ঘটনা, খবর আমাদের অন্যান্য প্রতিনিধিরা প্রত্যেকেই তুলে ধরেছে। ঝিলম, আজকে যে ছবি তুমি তুলে ধরেছো, অর্থাৎ বন্য প্রাণ তাদেরকে উদ্ধার করার চেষ্টা করা হয়েছে, সেই ছবিটা একটু তোমার কাছ থেকে জানতে চাইবো, কি দেখলে আজকে? দেখো, একেবারে শিলাদিত্য, আমার পেছনের ছবিটা দেখে তুমি বুঝতে পারবে আজও একটা শনিবার। গত শনিবার যা বৃষ্টি হয়েছে তাতে যে শুধুমাত্র মানুষের ক্ষতি হয়েছে তা নয়, আজ রোদ ঝলমলে, গত শনিবারে অঝোরে বৃষ্টি এবং পাহাড়ের জলে শুধুমাত্র যে মানুষের ক্ষতি হয়েছে তা নয়, বিস্তীর্ণ বনভূমি প্লাবিত হয়েছে। জলের তোরে যেভাবে মানুষের পাকা বাড়ি ভেঙে গেছে, সেভাবে কিন্তু জল, এই বন্যার জলে একেবারে গাছপালা উপড়ে পড়েছে। এবং জানো যে এই জঙ্গলগুলোতে যে সমস্ত বন্য প্রাণী গর্তের মধ্যে বাস করে, তাদের কিন্তু প্রাণহানি হয়েছে ব্যাপক পরিমাণে। গাছ উপড়ে পড়ে পাখি মারা গেছে। অন্যদিকে আমরা দিনভর যে ছবি দেখাচ্ছি যে বিভিন্ন বন্যপ্রাণ, সেগুলো কিন্তু বাইরে বেরিয়ে এসেছে এবং সেখানে যেমন তাদের দেহ উদ্ধার হচ্ছে, একইভাবে কিন্তু তাদের আক্রমণে মানুষ আক্রান্ত হয়েছে। গতকালও আমরা দেখিয়েছিলাম বনশুয়োর, সেই বনশুয়োরের আক্রমণে ধূপগুড়ি এলাকায় 7 জন আহত হয় এবং তাদেরকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়। গন্ডারের দেহ উদ্ধার হয়েছে জলঢাকা নদীর পার থেকে, বাইসনের দেহ উদ্ধার হয়েছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গন্ডারের দেহ, তা একেবারে বাংলাদেশে ভেসে গেছে, সেখানে উদ্ধার হয়েছে গন্ডারের দেহ। পরিস্থিতি যা রয়েছে, বন দপ্তরের কর্মীরা তারা কিন্তু যেমন এই দেহগুলিকে উদ্ধার করছে, একইভাবে বিভিন্ন যে বন্য জন্তু রয়েছে, শুয়োর থেকে শুরু করে সজারু, প্যাঙ্গোলিন এবং হাতির দল, তারা লোকালয়ে চলে আসছিল, তাদেরকে কিন্তু উদ্ধার করার চেষ্টা করছে। উদ্ধার হয়েছে অনেক ক্ষেত্রেই। সেই সমস্ত এই বন্য প্রাণীদের উদ্ধার করে নিয়ে গিয়ে কিন্তু প্রাথমিক চিকিৎসার পর তারপর আবার ছেড়ে দেওয়া হচ্ছে জঙ্গলে। যা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে শিলাদিত্য, যে সমস্ত এলাকা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত, সেই জলঢাকা নদীর পার, সেই এলাকায় কিন্তু একটুখানি আটকাচ্ছি। এক তো আজকে ঠিক কি পরিস্থিতি, কিরকম ভাবে উদ্ধার কাজ চলছে? আমরা একটু আগেই বনমন্ত্রীর প্রতিক্রিয়া তুলে ধরেছি, যাতে বনমন্ত্রী বলছেন যে ওই চত্বরের সমস্ত বন দফতরের কর্মীরা তারা ঝাঁপিয়ে পড়েছে যাতে উদ্ধার করা যায়। আমি জানবো কিন্তু ইতিমধ্যে আরও একটি আপডেট আমরা যেটা জানতে পেরেছিলাম যে জলদাপাড়া খুলে দেওয়া হয়েছে, এ ব্যাপারে কিছু আপডেট দিতে পারবে? দেখো, বন্যার পরে কিন্তু সাধারণ যে পর্যটক রয়েছে, সেই সমস্ত পর্যটকদের নিরাপত্তার খাতিরে যিনি গরুমারার বা জলদাপাড়া তুমি জানো যে বীরবাহু হাসদা তিনিও গেছিলেন এবং পর্যটকদের সুরক্ষার জন্য কিন্তু সেই সমস্ত জায়গা বন্ধ করে দেওয়া হয়। এরপরেই কিন্তু জানা যাচ্ছে যে ছন্দে ফেরার চেষ্টা করছে উত্তরবঙ্গ। সেই কারণে কিন্তু পর্যটন ব্যবসায়ী, এই এলাকাগুলো যে রয়েছে জলদাপাড়া, এই সমস্ত এলাকায় কিন্তু পর্যটন ব্যবসায়ের ওপর অর্থনীতিটা নির্ভর করে। সেই গ্রামে যেমন মানুষের বাড়িঘর হারিয়েছে, সেই গ্রামে কিন্তু পর্যটকরা যদি না যায় তবে কিন্তু তাদের পরিস্থিতিটা আরো দিশেহারা হয়ে যাবে। সেই কারণে কিন্তু এই সমস্ত জায়গা থেকে খুলে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য। আবারও শুরু হয়েছে জঙ্গল সাফারি। একইভাবে গরুমারাতেও কিন্তু কিছু কিছু জায়গায় খুলে দেওয়া হয়েছে। একইভাবে সেই সমস্ত জায়গাতেও কিন্তু বন্য যারা পর্যটকরা যাচ্ছে তারা আবারও দেখতে পাচ্ছে, সেই ঘুরে বেড়াতে পারছে। ঝিলাম, একটু আগে আমরা রাজার সঙ্গে কথা বলছিলাম। রাজা ছিল দলবাড়িতে, একেবারে প্রত্যন্ত জায়গা যেখানে কার্যত খাবার পৌঁছচ্ছে না। তুমি এই মাত্র পর্যটকের কথা বলছো বা পর্যটনের কথা বলছো, যোগাযোগ ব্যবস্থার কি পরিস্থিতি ছিলাম? দেখো, যোগাযোগ ব্যবস্থা, যে সমস্ত ইন্টেরিয়র যে সমস্ত এলাকা রয়েছে
যেমন আমি তুলে ধরছিলাম যে জলপাইগুড়ি জেলার মধ্যে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত নাগরাকাটা এবং ধূপগুড়ির যে গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের হোগলাপাতা, অধিকারপাড়া, কুল্লাপাড়া এই সমস্ত এলাকায় কিন্তু রাস্তা যে ছিল সেই রাস্তা একদম ধসে গেছে। গ্রামের রাস্তায় শুধু পিচ রয়েছে, মাটির নিচটা একেবারে ফাঁকা হয়ে রয়েছে, রাস্তা দিয়ে কোনো গাড়ি নিয়ে চলাচল করা যাচ্ছে না এবং সেক্ষেত্রে শুধু সঠিকভাবে ত্রাণ পৌঁছে দিতে একটা অসুবিধা হচ্ছে। শুধুমাত্র যে এই সমস্ত এলাকায় মানুষের ক্ষতি হয়েছে তা নয়, যে এই সমস্ত এলাকায় কিন্তু পচা গন্ধে থাকা যাচ্ছে না, কারণ যে সময় জল হু হু করে ঢোকে গ্রামে সে সময় মানুষ নিজেদের প্রাণ বাঁচাতে ব্যস্ত ছিল। গোয়াল ঘরে বেঁধে রাখা সেই গরু কিংবা ছাগল তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়ার মতো পরিস্থিতি পায়নি, তারা সেই সময়টুকু পায়নি। ওই পরিস্থিতিতে কিন্তু একেবারে বন্যার জলে সেই অবালা প্রাণীগুলো সেখানেই মারা গেছে এবং এই সমস্ত এলাকায় মাটির পলির নিচে সেই সমস্ত গরু থেকে শুরু করে বিভিন্ন গৃহপালিত পশু, তাদের কিন্তু পোলট্রির ফার্মের প্রচুর মুরগি যেমনটা দেখা যাচ্ছে সেই সমস্ত কিছু কিন্তু একদম চাপা পড়ে রয়েছে, দুর্গন্ধে একটা অসহ্যকর পরিস্থিতি। ডাক্তারবাবুরা, চিকিৎসকরা সেখানে গেছেন, সেখানে চিকিৎসকরা বলছেন যে মানুষের যা পরিস্থিতি, পায়ের জুতোটা পর্যন্ত নেই, খালি পায়ে মানুষ ঘুরে বেড়াচ্ছে, ছোট বাচ্চারা সেভাবে নিয়ে চলাফেরা করছে। এই পরিস্থিতিতে কিন্তু তাদেরকে সাবধান থাকতে বলা হচ্ছে, কারণ এখনই যদি এই পরিস্থিতিতে সেই দেহগুলো উদ্ধার না করা হয় তাহলে কিন্তু একটা মহামারী ছড়াতে পারে। তার জন্য ডাক্তারবাবুরা তাদের কিন্তু সজাগ থাকতে বলেছে। শিলাদীপ, ধন্যবাদ ঝিলম। এই মুহূর্তে উত্তরবঙ্গের সার্বিক চিত্র শুধু নয়, তারই সঙ্গে বন্য প্রাণ মৃত যেমন হয়েছে, তার পাশাপাশি উদ্ধার কাজে যে বন দফতরের কর্মীরা ঝাঁপিয়ে পড়েছে সেই তথ্য এবং আপডেটও দিল। অপরদিকে পর্যটক এখনও যারা রয়েছেন বা যারা গিয়ে উপস্থিত হতে পেরেছেন তারা যাতে পর্যটন স্থলের দিকে যেতে পারেন তার জন্য যে সরকার সচেষ্ট রয়েছে সে কথাও ইতিমধ্যেই ঝিলম দাঁড়িয়ে গেল। আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে যে ঠিক 7 দিন অর্থাৎ শনিবার সন্ধ্যে থেকে শুরু হয় বৃষ্টি, রাতে তা চূড়ান্ত আকার ধারণ করে সকালবেলা এবং তারপর সেই বিধ্বংসী ছবি যা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে, দেশের মানুষ দেখেছে এবং যার ফলে 30 জন সহনাগরিকের মৃত্যু এখনও পর্যন্ত সরকারি পরিসংখ্যান যা আমরা পেয়েছি। তারই সঙ্গে এই মুহূর্তে যা তুলে ধরলাম, অর্থাৎ বন দফতরের তরফ থেকে যা বলা হচ্ছে, আরও কি আপডেট তার জন্য অবশ্যই আপনাদের চোখ থাকুক CNN।